এমপি আনার হত্যার মাস্টার মাইন্ড বন্ধু আখতারুজ্জামান শাহিন নিশ্চিত করল ডিবি। শিমুল সহ আটককৃতদের কাছ থেকে মিলেছে বিভৎস কিলিং মিশনের তথ্য। তারা বিদেশের মাটিতে হত্যাকাণ্ড সংঘটিত করবে এবং লাশটাকে এমনভাবে গুম করা হবে যাতে কেউ কোনোদিন খুঁজে না পায়, যার কারণে তারা বিভিন্ন পার্টে ভাগ করে ফেলেছে। এমপি আনার অপরাধী কিনা প্রমাণ সাপেক্ষ বললেন ওবায়দুল কাদের। দেশের চরম রাজনৈতিক দুর্বৃত্তায়নের ফল মন্তব্য বিএনপি নেতাদের। শ্রম আইন লঙ্ঘনের মামলায় জামিনের মেয়াদ বাড়ল ডক্টর ইউনূসের। কেন তাকে নিয়ে টানা হ্যাচড়া প্রশ্ন নোবেল জয়ী। কেউ আমার উপরে রাগ করলো, কেন রাগ করলো, এত রাগ করলো, আমাকে গ্রামীণ ব্যাংক থেকে সরিয়ে দিতে হবে ইত্যাদি ইত্যাদি। কি সে রাগের কারণ? শুভেচ্ছা, যমুনা নিউজে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন আপনারা। চরম নৃশংসতার শিকার হয়েছেন এমপি আনোয়ারুল আজিম আনার। হত্যার পর লাশ এমনভাবে খণ্ডিত করা হয়েছে যে বলতে গেলে মরদেহের অস্তিত্বই নেই। বর্বর এই কিলিং মিশনের বিস্তারিত জানিয়েছেন ডিবি প্রধান হারুনুর রশিদ। নিশ্চিত করেছেন বন্ধু আখতারুজ্জামান শাহিনী এর মাস্টার মাইন্ড। কিলিং মিশনের প্রধান ছিল শিমুল ভূঁইয়া। এতে জড়িত সন্দেহে সিয়াম নামের আরেকজনকে গ্রেফতার করেছে পশ্চিমবঙ্গ পুলিশ। আর সেখানকার সিআইডি জানিয়েছে স্বর্ণ চোরাচালানের দ্বন্দ্বেই এই হত্যাকাণ্ড। এই সেই প্রাইভেট কার যেটিতে করে এমপি আনারের খণ্ডিত মরদেহ সরানো হয়। সিয়াম নামে একজনকে আটকের পর বিষয়টি নিশ্চিত হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ। মরদেহ সরানোর দায়িত্ব ছিল সিয়ামের। 30 এপ্রিল অনলাইন রেন্টালের মাধ্যমে ভাড়া করা হয় প্রাইভেট কারটি। বাংলাদেশের গোয়েন্দারাও বিষয়টি নিশ্চিত করেছে। সিয়াম তার আগে ভিতরে ছিল, সেটা 13 তারিখ 2:51 তারা সবাই ঢুকেছে এবং আধা ঘন্টার মধ্যে কিন্তু এই নৃশংস বর্বরোচিত হত্যাকাণ্ডটি সংঘটিত হয়ে যায়। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার কলকাতায় যান 12 মে। সঞ্জীবা গার্ডেনে তাকে খুন করা হয় 13 মে। পরদিন আনারের খণ্ড বিখণ্ড মরদেহ সুটকেসে করে ফ্ল্যাট থেকে বের করা হয়। তাদের প্ল্যানটা ছিল এরকম যে তারা একদিকে তারা বিদেশের মাটিতে হত্যাকাণ্ড সংঘটিত করবে এবং লাশটাকে এমনভাবে গুম করা হবে যাতে কেউ কোনোদিন খুঁজে না পায়, যার কারণে তারা বিভিন্ন পার্টে ভাগ করে ফেলেছে, অর্থাৎ হাড্ডির সাথে মাংসকে আলাদা করে ফেলেছে এবং সেটা একটা সুটকেসে করে, গ্রে কালারের সুটকেসে করে, যে মূল যে আমাদের কাছে যিনি আছেন উনি আর হলো জাহিদ বা জিহাদ, এরা দুইটা ব্রিফকেস করে ওই যে পাবলিক টয়লেটের কাছে একটা গাড়ি ওয়েট করছিল, ওইখানে গিয়ে সিয়াম, তার নাম সিয়াম, ওইখানে গিয়ে আমানুল্লাহ চলে আসে। আর তারাকে আমানুল্লাহরও একটা নাম আছে, এরা এখনো অনেকে জানেন না, তার একটা নাম আছে। তার সেখানে গিয়ে তারা ওই দুইজন সিয়াম জাহিদ ভারতীয় একজন ড্রাইভার, সেই ড্রাইভারটা হয়তো জানেও না কি নিয়ে তারা চলে যায়। জিজ্ঞাসাবাদে সেই গাড়ির চালক জানায় 14 তারিখ এক নারী ও 2 পুরুষকে ট্রলি ব্যাগ সহ এক্সেস মলের সামনে নামিয়ে দিয়েছেন। অন্যদিকে সিআইডি সিসিটিভি ফুটেজ দেখে জানায় নজরুল তীর্থের কাছে গাড়িটি 15 মিনিট দাঁড়িয়েছিল। সে সময় মরদেহের কাটা অংশগুলো কোথায় ফেলা হবে তা নিয়েও মিটিং হয়। এভাবে যে তারা যে এগুলি যে মাংসগুলি নিচ্ছে, যদি পথে কেউ ধরে তখন এটার মধ্যে তারা হলুদের মশলা দিয়ে তারা করে নিয়েছেন। যদি কেউ বলে তখন বলবে যে এটা তো আসলে বাজার থেকে আমরা কিনে আনছি, এটা মশলা তো মাংস, এরকম সেটা এটাকে, অর্থাৎ উদ্দেশ্যটা ছিল যে এমনভাবে গুম করা হবে তাকে যেন কেউ কোনোদিন তার অস্তিত্ব না পায়। এদিকে ডিবি পুলিশ জানায় আনার হত্যায় বাংলাদেশে যাদের গ্রেফতার করা হয়েছে তারা প্রত্যেকেই কিলিং মিশনের বিভিন্ন পর্যায়ে জড়িত ছিলেন। আমানুল্লাহ নামে যাকে গ্রেফতার করা হয়েছে তার আসল নাম শিমুল ভূঁইয়া। খুলনার ফুলতলার দামোদর পাড়ায় তার বাড়ি ছেড়ে পালিয়েছে সবাই। আমানুল্লাহ কিন্তু তার নাম আমানুল্লাহ না, সে কিন্তু সেখানে একটা নতুন পাসপোর্ট করে আমানুল্লাহ সেজেছে, কিন্তু তার নাম কিন্তু আরেকটা।
ওই যে নামটা, সে কিন্তু পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির বড় নেতা ছিল, তার নাম গলাকাটা পার্টির নেতা। সে তার বিরুদ্ধে আপনার ওই মানে খুলনা, যশোর ওই এলাকাগুলিতে অনেকগুলি মার্ডারের অস্ত্রে অনেকগুলি মামলা আছে এবং সে হলো মূল সংগঠন হিসেবে কাজ করেছে। পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা শিমুল ভূঁইয়া নিজেকে আমানুল্লাহ নামেই পরিচয় দিত। সেই হিসেবে পরিচয়পত্র আর পাসপোর্টেও পরিবর্তন করেন তিনি। শিহাব আর ফজল নামেও আছে তার অস্তিত্ব। গ্রেফতার আরেকজন তানভীর ভূঁইয়া, আরও ছিলেন সেলেস্তা রহমান, যাকে দিয়ে এমপি হত্যার ফাঁদ পাতা হয় বলে ধারণা গোয়েন্দাদের। এই হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড এমপিরই বন্ধু ও মার্কিন পাসপোর্টধারী আখতারুজ্জামান শাহিন। কলকাতায় সঞ্জীবা গার্ডেনের ওই ফ্ল্যাট শাহিনই ভাড়া করেছিলেন। যে মাস্টারমাইন্ড, তার বাসাটা হচ্ছে গুলশানের একটি বাসা, আরেকটি বাসা হচ্ছে বসুন্ধরা। এই দুইটি বাসাতেই মানে অনেক দিন যাবতে প্রায় 2 মাসের মতো তারা প্ল্যান করেছে তাকে সরিয়ে দিবে। যে মাস্টার মাইন্ড উনি সেখানে সবকিছু ঠিক করে কোন গাড়িটা ইউজ হবে, কাকে কত টাকা দিতে হবে সেগুলি ঠিকঠাক করে কারা কারা থাকবে এই অপরাধটা সংগঠিত সবাইকে 5-6 জনকে রেখে উনি আবার 10 তারিখ উনি চলে আসছেন, বাংলাদেশে চলে আসছেন। কলকাতা পুলিশ জানিয়েছে বুধবার জব্দ করা লাল প্রাইভেট কারটিতে একাধিক মানুষের ফিঙ্গারপ্রিন্ট মিলেছে। গাড়ির ভেতরের বেশ কিছু আলামতও পাওয়া গেছে। এদিকে এমপি আনার হত্যার ঘটনায় ঢাকায় আসার কথা পশ্চিমবঙ্গ পুলিশের একটি দলের। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। এই পর্যায়ে আমরা ডিবি কার্যালয়ে যাচ্ছি। আমাদের সহকর্মী মনিরুল ইসলাম সেখানে আছেন। দেখে আসতে চাই মনিরের কাছে কি আপডেট আছে। মনির, কিছুক্ষণ আগে যে ডিবির পক্ষ থেকে যে কিলিং মিশনের বিস্তারিত জানানো হয়েছিল, ডিবি প্রধান হারুনুর রশিদ যেভাবে বর্ণনা করলেন, আমরা একটি প্রতিবেদনও দেখাচ্ছিলাম। কিলিং মোটিভ সম্পর্কে কোনো আপডেট পেলেন কিনা, কিংবা ডিবির তরফ থেকে অন্য কোনো এই মৃত্যুকাণ্ড বা হত্যাকাণ্ড সম্পর্কে কোনো ধরনের তথ্য দিল কিনা একটু জানাবেন। জি ধন্যবাদ। আসলে এই মোটিভটা বা হত্যার এই যে পেছনের রহস্য বা কারণটা, এটাই আসলে এখন একটু ধোঁয়াশা। পুলিশ বা এমনকি কলকাতার পুলিশ তারা কিন্তু একদম বিষয়টা স্পষ্ট করছে না। একটা বিষয় নিয়ে শুরু করি, সেটা হচ্ছে গতকালকে স্বরাষ্ট্রমন্ত্রী একটা ব্রিফিংয়ে গতকাল দুপুরে বলেছিলেন যে ভারতের কেউ এখানে জড়িত না। বাংলাদেশের পুলিশ সেটাও বলতে চাচ্ছে যে ভারতের কোনো অংশের বা কারোর কোনো ব্যক্তি বা কোনো অংশের তারা প্রমাণ পায়নি। আবার বলা হচ্ছে যে এই যে চক্রটি, অর্থাৎ যারা হত্যা করেছে তারা এবং যারা পরিকল্পনাকারী এবং সরাসরি হত্যাকাণ্ডে জড়িত, তারা এই এমপির একেবারে কাছের মানুষজন বা একেবারে ব্যবসায়িক বন্ধু, কাছের বন্ধু, ব্যক্তিগতভাবে বন্ধু। সুতরাং একজন বন্ধুরা কোনো কারণ ছাড়া ভারতে নিয়ে তারা হত্যা করবে, এটা একেবারেই পুরোটাই অবিশ্বাস্য। তার মানে এখনো পর্যন্ত পুলিশ বিষয়টি গোপন করে যাচ্ছে বা এড়িয়ে যাচ্ছে। তবে হ্যাঁ, পুলিশ এই একটা গতকালকেও তারা অনানুষ্ঠানিকভাবে বলেছিল এবং আজকে কিছুটা আনুষ্ঠানিকভাবে বলেছে। তারা কিছু ইঙ্গিত দিয়েছে। ইঙ্গিতগুলো এরকম যে এই হত্যাকাণ্ডের পেছনে রাজনৈতিক বা ব্যবসায়িক কি দিক আছে এটা তারা খতিয়ে দেখছে। এখন এই ব্যবসায়িক দিকগুলোতে কলকাতায় তাদের কোনো বিনিয়োগ আছে কিনা, বা তারা কোনো চোরাচালানের সাথে জড়িত কিনা, অথবা এখানে এই যে এমপি তিনি কোনো হানি ট্র্যাপ অর্থাৎ কোনো নারীদের দ্বারা আসক্তি এখানে ছিল কিনা, বা এই যে তাদের মধ্যে কোনো ব্যবসায়িক যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব কি শুধুমাত্র এটা ব্যবসায়িক নাকি আন্তর্জাতিক পরিসর, অর্থাৎ পাশের দেশের সাথে এই ব্যবসায়টা হচ্ছে, সেটাও পুলিশের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে যে এইরকম নানা ধরনের কারণ তারা দেখছেন, এই বিষয়গুলো তারা খতিয়ে দেখছেন। এবং এই বিষয়টা যাচাই বাছাইয়ের জন্য কলকাতা পুলিশ থেকে 2 জন সদস্য তারা 5:30টার দিকে এই ডিবি পুলিশে আসার কথা। তারা সরাসরি এই পুলিশ কার্যালয়ে অর্থাৎ ডিবি পুলিশ কার্যালয়ে আসামিদের সাথে তারা কথা বলবেন এবং সেখানে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাও তারা থাকবেন। একটা বিষয় হচ্ছে যে কলকাতা পুলিশ যদি চায় যে যেহেতু হত্যা মামলাটা ওইখানে এবং ঘটনাস্থল ওইখানে, কলকাতা পুলিশ যদি চায় যে বাংলাদেশে আটককৃত আসামি তাদেরকে নিয়ে যেতে, এবং তারা সেটা নিয়ে যেতে পারবেন। এটা এখন আসলে গুরুত্বের বিষয়। আর হচ্ছে যে এখনো এই যে হত্যাকাণ্ডের যে রহস্য বা হত্যাকাণ্ডের কারণ, মোটিভ, সেটা নিয়ে ধোঁয়াশা এখনো রয়ে গেছে। যেহেতু যদি বলা হচ্ছে চোরাচালান, তাহলে নিশ্চয়ই একটা দেশের মধ্যে এই চোরাচালান সম্ভব নয়। এটার পাশের দেশের কারো না কারো এখানে হাত আছে, এবং এই হাতটা কার সেটা এখন দেখার বিষয়। নিশ্চয়ই পরবর্তীতে সেটি জানা যাবে এবং খুব অল্প সময়ের মধ্যেই বিস্তারিত আমরা জানতেও পেরেছি। অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আমরা ঝিনাইদহের কালীগঞ্জে যাব। আমাদের সহকর্মী রিয়াজ রায়হান অনেকক্ষণ যাবত অপেক্ষা করছেন। রিয়াজ, আপনি নিশ্চয়ই শুনছিলেন মনির যেমনটি জানাচ্ছিল, এবং কিছুক্ষণ আগে ডিবি প্রধানের পক্ষ থেকেও যেভাবে আসলে এই হত্যার বর্ণনা করা হয়েছিল, নিশ্চয়ই এমপির বাড়ির যারা আত্মীয় স্বজন আছেন
কিংবা প্রতিবেশী আছেন, সবাই শুনেছেন, কি বলছেন পুরো বিষয়টি নিয়ে? বেশি শুরুতে যদি বলি যে বোর্ডের যেসব কথাগুলো বলছিলেন যে পুলিশের পক্ষ থেকে নানা দিক তদন্ত তারা করছেন, পুলিশের পক্ষ থেকে নানা দিক তদন্ত তারা করছেন, নানা দিকে তদন্ত করছেন, সেখানে চোরাচালান, আর্থিক লেনদেন, ব্যবসায়িক দ্বন্দ্ব, রাজনৈতিক দ্বন্দ্ব, পাশাপাশি নারী ঘটিত কোনো বিষয় আছে কিনা, সেসব বিষয়ে আসলে অনেক আগে থেকেই এমপি আনার আলোচিত সমালোচনার কারণে এখানে আছেন। তিনি 3 বারের সংসদ সদস্য ছিলেন, কিন্তু এখন আসলে পরিস্থিতিটা কালীগঞ্জের এমন একেবারে গুমোট এবং এখানে থমথমে পরিস্থিতি যে কেউ কোনো ধরনের মুখ খুলছেন না এবং তার একেবারেই প্রকাশ্যে বিরোধী যারা হিসেবে পরিচিত ছিলেন দলের মধ্যে, নিজ দলের মধ্যে যারা বিরোধী ছিলেন, তারাও আসলে বলছেন যে সব কিছু ভুলে আসলে এমপি আনারের কি বিরুদ্ধে কী সব অভিযোগ ছিল বা কেন হত্যাকাণ্ড ঘটেছে তারা এই দিকে যেতে চান না এবং তারা বলছেন যে হত্যাকাণ্ডটি ঘটেছে এটি অত্যন্ত নৃশংস এবং ন্যাক্কারজনক। সেই কারণে যারা এই ঘটনা ঘটিয়েছে ভবিষ্যৎ যারা রাজনীতি করবেন বা জনপ্রতিনিধি হবেন তাদের জন্য এটি অশনি সংকেত। সেই কারণে এইটি এখনই উদ্ঘাটন করা উচিত এবং এর পেছনে যারা জড়িত, বিশেষ করে মাস্টার মাইন্ড হিসেবে যাদের নাম এসেছে, পার্শ্ববর্তী উপজেলা কালীগঞ্জের ঠিক পাশেই 8 থেকে 10 কিলোমিটার পথ, সেই কোটচাঁদপুরের যে আখতারুজ্জামান শাহীন, তার বিরুদ্ধে যে অভিযোগগুলো এসেছে তাদের বিষয়ে আমরা জানতে চেয়েছিলাম। এখানকার আসলে কেউ বলছেন যে তার সাথে আসলে তার ব্যবসায়িক বা সম্পর্ক রয়েছে বা বন্ধুত্ব রয়েছে, এই ধরনের কোনো খবর তাদের জানা নেই। আমরা আসলে ঠিক বুঝতে পারছি না হয়তো তারা এখনকার যে পরিস্থিতি সেই পরিস্থিতি অনুযায়ী বিষয়টি এড়িয়ে যেতে চাইছেন কিনা। তবে তারা বলছেন যে এই ঘটনার মোটিভ উদ্ঘাটিত হোক, কেন হত্যাকাণ্ড ঘটেছে সেটার আসামিদের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আসামিদের বিচার করা হোক। পাশাপাশি আরেকটি দাবি করেছেন যে এমপি আনার যিনি 3 বারের এখানকার এমপি ছিলেন, কাউন্সিলর ছিলেন, উপজেলা চেয়ারম্যান ছিলেন, তার মরদেহ অন্তত খুঁজে বের করে মরদেহটি এখানে আনার ব্যবস্থা করা হোক এবং এখানে তাকে দাফন করা হোক। অন্তত আপাতত নেতাকর্মী যারা বা এলাকাবাসী রয়েছেন তারা সেই বিষয়টি স্পষ্ট হতে চান বা সেটি নিশ্চিত হতে চান। ধন্যবাদ রিয়াজ, বিস্তারিত আপনি জানাচ্ছিলেন আমাদের। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ভারতে নিহত ঝিনাইদহ 4 আসনের এমপি অপকর্মে জড়িত কিনা তা তদন্তে বেরিয়ে আসবে, আর তদন্ত শেষ হওয়ার আগে কিছুই বলা যাবে না। আওয়ামী লীগে অপরাধীদের কোনো ঠাঁই নেই মন্তব্য করেন ওবায়দুল কাদের। দুপুরে আওয়ামী লীগের যুব ক্রীড়া উপকমিটির এক অনুষ্ঠানে এসব কথা বলেছেন তিনি। আওয়ামী লীগের নবগঠিত যুব ও ক্রীড়া উপকমিটির পরিচিতি সভা ও ঈদ পুনর্মিলনীর আয়োজন বিভাগ পর্যায়ে সেটা শুরু করব। তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এই আয়োজনের প্রধান অতিথি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কলেজটিও শুরু করে এসেছিলাম। সভাপতি প্রধান অতিথির বক্তব্যে উঠে আসে ভারতে নিহত সংসদ সদস্যের বিষয়। ওবায়দুল কাদের বলেন, জনপ্রিয়তা দেখেই আওয়ামী লীগ তাকে 3 বার মনোনয়ন দিয়েছে। তাকে আমরা 3য়বারও নমিনেশন দিয়েছি তার জনপ্রিয়তার জন্য। এখন সে ভেতরে কোনো অপকর্ম করে কিনা এইসব যখনই প্রমাণিত হয়, প্রধানমন্ত্রী কিন্তু 0 টলারেন্স। কোনো অন্যায়কারী অপরাধী দলের লোক হলেও তিনি ছাড় দেবেন না, এটা হলো সত্য। কিন্তু এটা তো প্রমাণ হতে। আনোয়ারুল আজিম অপরাধী কিনা সে বিষয়ে গণমাধ্যমের তথ্য নিয়েও প্রশ্ন তোলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এখন ভারতীয় সাংবাদিকরা কোন তথ্য আনলো সেটার উদ্ধৃতি দিচ্ছেন কেন? আপনারা তো এই দেশের নাগরিক। সে যদি অপরাধী হয়, সে অপরাধটা আপনাদের অনুসন্ধানী প্রতিবেদনে কেন এলো না? ওবায়দুল কাদের জানান, বৈশ্বিক পরিস্থিতির কারণে দেশের অর্থনীতি কিছুটা ঝুঁকির মধ্যে পড়েছে, তবে তা প্রধানমন্ত্রী সামাল দিচ্ছেন। দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের চেয়ে বাংলাদেশের অবস্থা ভালো আছে বলেও দাবি করেন তিনি। কিছুটা ঝুঁকির মুখে পড়েছে, তারপরও প্রধানমন্ত্রী সামাল দিয়ে যাচ্ছে। ফারহানা ন্যান্সি, যমুনা নিউজ, ঢাকা। সীমিত করা দরকার। এমপি আনারের হত্যা রহস্য উদ্ঘাটন ও তার মরদেহ ফিরিয়ে আনতে 2 দেশ সমন্বিতভাবে কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এছাড়া ভারত বাংলাদেশের গোয়েন্দা ও পুলিশ প্রশাসন যৌথভাবেই এই হত্যাকাণ্ডের তদন্ত করছে, তাই তদন্তাধীন এ বিষয়ে এখনই কথা বলা ঠিক হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। দেখুন, 2 দেশের মধ্যে সমন্বিতভাবে এই নিয়ে কাজ হচ্ছে। 2 দেশের গোয়েন্দারাই সমন্বিতভাবেই পুরো বিষয়টা উদ্ঘাটন করার জন্য কাজ চালিয়ে যাচ্ছে। আমাদের মিশন, বিশেষ করে কলকাতায় আমাদের যে হাই কমিশন অফিস আছে, তারা সেখানকার কর্তৃপক্ষ
পশ্চিমবাংলার কর্তৃপক্ষ, ভারতীয় কর্তৃপক্ষ, ভারতীয় পুলিশের সাথে নিবিড় যোগাযোগ রাখছে। নিহত আওয়ামী লীগের এমপি আনোয়ারুল আজিম আনারের খুনের ঘটনা প্রমাণ করে দেশের রাজনৈতিক দুর্বৃত্তায়ন চরম পর্যায়ে পৌঁছেছে। এতে কেবল সরকার ও সংসদেরই নয়, ভাবমূর্তি নষ্ট হয়েছে গোটা বাংলাদেশের। এমন মন্তব্য করে বিএনপির সিনিয়র নেতারা বলেছেন, এমপি আনার কিংবা জেনারেল আজিজের মতো আরও অনেকের অপকর্মের দায় এড়াতে পারে না সরকার। ঝিনাইদহ 4 আসনের এমপি আনোয়ারুল আজিম আনারের খুনের ঘটনা এখন টক অব দ্য কান্ট্রি। দায়িত্বশীলদের বরাত দিয়ে এ নিয়ে লোমহর্ষক তথ্য দিচ্ছে বিভিন্ন গণমাধ্যম। বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বলছেন, এই ঘটনা রাজনৈতিক দুর্বৃত্তায়নের নতুন দৃষ্টান্ত। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে আমাদের দেশের জনপ্রতিনিধিদের এই চেহারা সারা বিশ্বে ছড়িয়ে গেল। কত বড় লজ্জাস্কর একটি বিষয় আমাদের জন্য। এটুকু জানা গেছে যে সে সন্ত্রাসের কারণে ইন্টারপোলের রেড অ্যালার্টে ছিল। এই ধরনের এত বড় একজন সন্ত্রাসীকে যে আওয়ামী লীগ নমিনেশন দিয়েছে, এতে রাজনৈতিক দলটারও চিন্তা চেতনার খোঁজ পাওয়া যায়। সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অভিযোগ করেন, ক্ষমতাসীনদের ছত্রছায়ায় নানা অপকর্ম করছে রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তিরা। জেনারেল আজিজের অপকর্মের দায় শেখ হাসিনা সহ ডামি আওয়ামী সরকারের। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ ও সাবেক পুলিশ প্রধান বেনজিররা আওয়ামী ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় গেস্টাপো বাহিনীর ন্যায় ভূমিকা রেখেছে। বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণেও ভূমিকা রেখেছে তারা। নানা ইস্যুতে সরকারের সমালোচনা করেন তিনি। বলেন, রাজনীতির পাশাপাশি দেশে চলছে অর্থনৈতিক নৈরাজ্য। ব্যাংকগুলো টাকার জন্য হাহাকার করছে, ব্যাংক ঋণ বিতরণ করছে আমানতকারীদের অর্থ থেকে। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। শ্রম আইন লঙ্ঘন মামলায় 6 মাসের সাজাপ্রাপ্ত নোবেলজয়ী ডক্টর ইউনূসের জামিন আগামী 4 জুলাই পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। বেলা 11টা নাগাদ কাকরাইলে অবস্থিত শ্রম আপিল ট্রাইব্যুনালে যান তিনি। তার সাথে ছিলেন আইনজীবী সহ সংশ্লিষ্টরা। পরে জামিন আবেদন করেন। ইউনূস বলেছেন, তাকে নিয়ে টানা হাতছাড়া করা হচ্ছে, এতে করে বহির্বিশ্বে বাংলাদেশের মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে। কোন রাগে তাকে হেনস্থা করা হচ্ছে তা তিনি জানেন না বলেও মন্তব্য করেন এই নোবেলজয়ী। কেউ আমার উপরে রাগ করলো, কেন রাগ করলো, এত রাগ করলো যে আমাকে কাজকর্ম থেকে বিচ্যুত করে দিতে হবে, আমাকে গ্রামীণ ব্যাংক থেকে সরিয়ে দিতে হবে, ইত্যাদি ইত্যাদি। কী সে রাগের কারণ সেটা আপনারা বিশ্লেষণ করুন। কোর্ট মনে হয় অনেকটা নিরুপায় হয়ে আবার আগামী 4-7 তারিখে আমাদের পরবর্তী ডেট নির্ধারণ করছেন। 4 জুলাই আশা করি আমরা যদি সই হয়ে যায়, রায়ের কপি আমরা জাবেদা নকল দিতে পারবো, এবং জাবেদা নকল দিলেই আপিল শুনানি হতে কোনো অসুবিধা নেই।